হয়তো স্বার্থপর, হয়তো অনেক নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু আমি কি করব, আমি পারিনি আর কি ওদের কাছে থাকতে। এটা আমাকে খুব পীড়া দেয়। ওখানে গেলে দেশের জন্য মন কাঁদে। আন্টি, আপনি এখানে একটা কথা বলছেন, যদি একটু মিস হয়ে যেত বা ভুল হতো ওই শুটিংয়ে, ওইখানে এরকম তো কখনো তো হয়েছে না যে একটা হ্যাঁ, ভুল? একটু বলবেন নাকি এরকম কোনো ঘটনা? ভুল হয়েছে মানে কি, এখন তো ভুল হলে আবার আবার শর্ট, হ্যাঁ, এখন আবার ঠিক আছে, ইয়ে করেন, তখন? হ্যাঁ। কিন্তু তখন আমার প্রথম নাটকে, যেটা আজমেরি জামানের সঙ্গে কাজ করেছি, সিডনি ভাই, তো সেখানে দেখা গেছে যে সিডনি, তিনি নায়ক, তো আজমেরি জামানের চরিত্রটা হলো এক্সট্রোভার্ট, সে খুব রাগী, এরকম ধুমধাম করে ইয়ে হয়, আর আমি হলাম ইন্ট্রোভার্ট, চুপচাপ, শান্ত। তো ইয়ে ঠিক সিডনি ভাই, তিনি মনে মনে পছন্দ করেন আমাকে, ভালোবাসেন আমাকে, কিন্তু আজমেরি জামান সে জোর করে তার ভালোবাসা আদায় করতে চায়। তো সে সে বুঝে যে সিডনি তাকে ভালোবাসছে না, সেজন্য সে সেই রাগটা প্রকাশ করতে গিয়ে একদিন এমনি কথাবার্তা হচ্ছে, রাগটা করে চলে যাবে, ওইভাবে রিহার্সেলও দিয়েছি। কিন্তু যখন অন এয়ার যাচ্ছে শর্ট, সে ডায়লগ বলতে গিয়ে রেগে হঠাৎ পা দিয়ে এমনি করে ধাক্কা দিয়ে পাশের ছোট সাইড টেবিলটা একদম ধাই করে আমার সামনে ফেলেছে। ফেলার পরে আমি একদম চমকে গেছি। এরপরে আমি আর কোনো ডায়লগ বলতে পারছি না যে ও কী করলো এখন, টেবিলটা আমার পায়ের উপরে এখানে পড়েছে। আমি এরকম হতভম্ব হয়ে মানে স্তম্ভিত দাঁড়িয়ে আছি, কোনো সংলাপ বলছি না। তারপর ওইখানে আসতে নাটক শেষ হয়ে গেল। পরে জাকারিয়া ভাই, উনি প্রডিউসার ছিলেন, এটার পরিচালক, উনি দৌড়ে এসে বলছে কি, হ্যাঁ আপনি ডায়লগ ভুলে গেছেন, ডায়লগ ভুলে গেছে। আমি কি করবো, পায়ের উপরে এরকম করে। তারপর বলি অবশ্যই দর্শক বুঝতে পারবে না, মনে করবে যে এখানেই নাটক শেষ হয়ে গেছে এবং ওর চরিত্র ওইখানে এভাবে। আমি বলি যে সেই কথাটি এখনো মানে আমার মনে হয় যে এরকম একটা দুর্ঘটনা, আবার ডায়লগ ভুলে যাওয়া, কিন্তু দর্শক মানে আমার ভাগ্য ভালো যে দর্শক সেটা বুঝতে পারেনি, কিন্তু এরকম হয় অনেক, অনেক মানে ঘটনা হয়ে যায় যেগুলো হয়তো আড়ালে থাকে, কেউ জানতে পারে না। একবার কাজ করতে গিয়ে আমি এরকম কেবেলের সাথে পা লেগে ধাই করে পড়ে গিয়ে একদম নাকের মধ্যে দরদর করে রক্ত পড়ছে, এবং তোয়ালে আমার তখন ড্রাইভার দৌড়ে এসে আমার ওই বেকআপ রুম থেকে তোয়ালে এনে আমাকে এমনি করে দিয়েছে, তোয়ালে ভিজে গেছে রক্তে। তারপরে আমি বলছি তাড়াতাড়ি এটা ধুয়ে ফেলা, বাসায় গিয়ে খবরদার বলবে না যে আমি পড়ে গেছিলাম, এবং রাগ নাক দিয়ে। আর তখন সেই বাসা মানে কোনো ফ্রিজও নাই যে একটু বরফ আমাকে নাকের মধ্যে দিলে রক্ত থেমে যায়। আর তখন তো এরকম ইয়ে ছিল না, বাড়িগুলো মানে একটা শুটিং হাউস ছিল না, কারো বাসায় গিয়ে তারপরে তাও আবার অনেক কষ্ট, সারাদিন কাজ করা যেত না, হাজার হাজার মানুষ চলে আসতো এই শুটিং দেখার জন্য, কথা বলছে, আমরা শর্ট দিতে পারছি না। আবার এমনও হয়েছে যে খুব আদর করে বলছে, হ্যাঁ আমার বাসায় শুটিং করবেন, আমার বাসায় শুটিং করবেন। তারপরে গেছি, তারপরে মানে 20-30 জন ইউনিটের তো লোক থাকে, ক্যামেরা ইয়ে। এখন এতগুলো লোক যখন বাসায় ঢুকেছে, তাদের বাড়িতে ওলট পালট জিনিস, এখান থেকে ওখানে সরানো, ওখান থেকে ওখানে সরানো, সবার মুখ আস্তে আস্তে কালো হতে শুরু করলো। তারপরে যখন রাত বাড়তে থাকে তখন আরও মন খারাপ। এই রকম অবস্থার মধ্যে কাজ শেষ হতে হতে দেখা গেছে যে একদম সকাল হয়ে যাচ্ছে। বাসায় এসছি, আমার স্বামী, যার কথা একটু আগে বলেছি যে তার সাপোর্ট না থাকলে, ওরা তখন ছোট ছিল, ওদের আবার সকালে স্কুল কলেজ আছে, তো ওরা ঘুমিয়ে আছে, এখন আমি বেল দিলে জেগে যাবে। উনি খাবার টেবিলে ওই পড়তে পড়তেই মাথাটা দিয়ে শুয়ে পড়েছে। আমি আস্তে দরজায় এভাবে নক করার পরে দরজা উনি খুলে দিয়েছে, আমি বুঝতে পারছি উনি ঘুমিয়ে পড়েছিলেন। এবং তারপরে আমি হয়তো গোসল করে উঠেছি, সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আজান দিয়েছে, নামাজ পড়ে একটু শুয়েছি, আবার ঠিক 6:45-র সময় উনি আমাকে বলেছেন স্কুলে যাবে না, সময় হয়ে যাচ্ছে। এই যে সাপোর্টগুলো তখন যদি উনি আমাকে না দিতেন, তাহলে আজকে আমি এত দূরে আসা, দিলারা জামান আমার পক্ষে সম্ভব হতো না। এবং আমি এখনও বলি যে মেয়েদের পরিবারের কাছ থেকে যদি সাপোর্ট না থাকে সেরকম, তাহলে আসলে এখনো পর্যন্ত আমরা যে একজন শিল্পী হয়ে ওঠা, এটা
বেশ কষ্টেরই বলা যায়, কারণ আমি এখনো দেখেছি এবং বলতে আমার দ্বিধা নেই, অনেক মেয়ে বেচারা দেখি ফোন করে, ওই যে বাসায় থাকে সে বাসা বাড়িওয়ালা গেটে তালা দিয়ে দিবে, উনি উঠতে পারবে না। আমি তার স্বামীকে বলি যে আমার বাসা পুরো খালি, আমি একা থাকি, ও আমার সঙ্গে রাত্রে থাকুক, সকালে চলে যাবে। বলে ঠিক আছে খালাম্মা, কোনো অসুবিধা নেই। অথবা রাত হয়ে যায়, বাবাকে বলি ফোন দিয়ে যে আপনার মেয়ে, আমাকে তো আপনি চেনেন, ও আমার বাসায় থাকুক, আমার তো এখন কেউই নাই, সকালে আমি ওকে গাড়িতে উঠিয়ে দেবো, রিক্সায় উঠিয়ে দেবো, ও চলে যাবে, কারণ এত রাত্রে এখন আসলে আপনি 4তলা থেকে নেমে গেট আবার কেমন করে দারোয়ানকে উঠাবেন। তো মেয়েদের এই যে মানে প্রতিবন্ধকতা, এগুলো যদি স্বামী এবং পরিবারের অন্যরা যদি বলে যে না, যেমন অনেক সময় রাত হয়ে যায়, অনেক নতুন মেয়ে আসে, খুব মন টন খারাপ করে বলে আমাকে আর কাজ করতে দেবে না, এত রাত হয়ে গেছে, 12টা 1টা বেজে গেছে, আমি কি করবো। আমি বললাম যে এখন তো এটা তো মানে যদি তোমার বাড়ির সবাই না বুঝতে পারে তাহলে কাজ করাটা কঠিন, কারণ কারেন্ট চলে যায়, আরো নানান রকম হ্যাজার্ড হয়, যার জন্য ঠিক যদি মনে হয় যে হ্যাঁ 10টায় চলে আসবো, কিন্তু 10টা অনেক সময় আসা হয় না। আমার এই কাজটা শেষ করে দিয়ে আস্তে আস্তে হয়তো 11টা, অথচ আমার সময় ধরে ইঞ্জেকশন নিয়ে খেতে হয়। আমি বুঝি আমার শরীরের উপরে এরকম অত্যাচার করা ঠিক না, আমার এখন 76 বছর বয়স, তারপরে মনে হয় যে এই জীবনকে আমি ভালোবেসেছি, এই জীবনকে বেছে নিয়েছি, এই কাজের জন্যেই আমি সব কিছু, এমনকি আমার বলতে দ্বিধা নেই, আমার মেয়েরা আমাকে নিয়ে গেছিলো ওখানে থাকার জন্যে, কিন্তু আমার খুব মনে হতো যে আমার কাছের মানুষগুলো নাই চারপাশে, আমার চেনা সেই ক্যামেরাম্যান, সেই আমি ডায়লগ বলছি, কোথায় গেলো, সারাদিন একা বসে থাকে, ওরা কাজে চলে যায়, 6টা চ্যানেল নিয়ে দিয়েছে, কত টেলিভিশন দেখবো, এই কষ্ট করতে 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 আবার সেই পুরানো পরিচিত জীবনে ফিরে আসলাম। এবং আমি জানি আমার মেয়েদের উপর আমি অন্যায় করেছি, আমি চাকরি করেছি, অভিনয় করেছি, যে সময়টা ওদেরকে দেওয়ার কথা ছিল ওদেরকে দিতে পারিনি, কিন্তু আজকে আবার যখন ওদের কাছে থাকবো, ওদেরকে সময় দিব মনে করি, তখন আরেকটা অভ্যস্ত জীবন ফেলে সেখানে যাওয়া আমার জন্যে, আমি হয়তো স্বার্থপর, হয়তো অনেক নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু আমি কি করব, আমি পারিনি আর কি ওদের কাছে থাকতে, এটা আমাকে খুব পীড়া দেয়। ওখানে গেলে দেশের জন্য মন কাঁদে, আবার এখানে আসলে এমন একটা দিন যায় না যে আমের সময় একটু আচার করে রাখে, আমি জানি ওরা আসতে পারবে না, তারপরে মনে হয় যে, তো আমার নাটকের ছেলে দেখি, মা তুমি আচার বানিয়েছো, কার জন্য রেখেছো, আমি বলি যে না দেবো তো, তোদেরকে দেবো, কই মা এবার তো পায়েস খাওয়ালে না, অপূর্ব বলে, আমি আচ্ছা আচ্ছা খাবো। এরকম যে ওরা যে ভালোবাসে, তখন নিজের বাচ্চাদের কথা মনে হয় যে ওদেরকে নতুন গুড় উঠেছে, এই যে এখনো ফ্রিজে রেখে দিয়েছে, কিন্তু আমার মেয়ে এসছে, ও সময়ই হয়নি যে মানে পায়েস খাবে বলে, তুমি কেন এগুলো এত কষ্ট করে, এগুলো আমরা তো ওখানে আছে, আমরা কিনে খেতে পারি, বানাতে পারি, সে কিন্তু থাকতে চাইলে থাকতে পারতো, এটাই আমার তার উপরে ক্ষোভ। সবাই বলে যে বলে যে আপনি মানুষ আমেরিকার ইয়ে পায় না, আর আপনি আনলেন যে, তা থাক, তবু আমার দেশ, আমার মাটি, আমার জীবন, এগুলোকে ফেলে রেখে আমি কোথায় পালাবো, এখানেই আমার। আর তাছাড়া ওদের বাবা এখানে আছেন, তাকে ফেলে রেখে তিনি চলে গেছেন, কিন্তু তারপরেও মনে হয় যে আছে তো, এই মাটিতেই তো আছেন উনি, এই আর কি এখন জীবন। মেয়ের কথা শুনি, মেয়ের কোনো কথা নাই, আবার মেয়ে কথা শুরু করলে থামতে পারবে না, থামতে হবে না। আর এবার আমি ঢাকাতে যেটা আমি ফেস করলাম, আমি ফেরত আসার পরে ইমিগ্রেশন থেকে আমি দাঁড়িয়ে আছি, তো আমাদের সাথে আশিক ছিল, ওর ইমিগ্রেশন ফেস করতেছে, তো এক ইমিগ্রেশন অফিসার, সে আমার সাথে জাস্ট নর্মাল কনভারসেশন স্টার্ট করতে করতে হঠাৎ করে বলে ধর্মটাও তো একটু করতে হবে, তো আম্মা কাইন্ড অফ হেল্প ব্যাক। তা আমি ভদ্রলোককে বললাম যে আপনি জানেন উনি কিন্তু হজ করে এসছেন। তখন ভদ্রলোক থতমত খেয়ে গেছে, যেহেতু আমার মা ইন্ডিয়াতে, এই খ্যাতির বিড়ম্বনাটা আমাদের সবসময় ফেস করতে হতো, এই জন্যই হয়তো আমি মিডিয়া লাইনে আলটিমেটলি আর যাই নাই, আর আম্মাও হয়তো চায় নাই আমরা কেউ মিডিয়াতে থাকি।